তুমি কি জানো যে পর্যায় সারণী, এই যে আমাদের সামনে পড়ে আছে যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, এই দীর্ঘ পর্যায় সারণী থেকে আমরা পর্যায় সারণীর যে তিনটে প্রবণতা হয়ে থাকে, এক আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং পারমাণবিক ব্যাসার্ধ, যে এই তিনটে যে প্রবণতা পর্যায় সারণীতে কিভাবে একটি মৌলের সাপেক্ষে আরেকটি মৌলের পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, তার পরিবর্তন কেমন হয়ে থাকে, তার প্রবণতা আমরা কতটা বেশি হবে বা কতটা কম হবে, সেই প্রবণতা আজকে আমরা দেখব। তবেই তুমি ঠিক শুনেছ যে আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নীকরণ শক্তির পরিবর্তন সম্পর্কে। চলো শুরু করা যাক। তো এই পর্যায় সারণীতে যে মৌলগুলিকে অবস্থান করানো হয়েছে, এই অবস্থান করানো কেবলমাত্র নামমাত্রই সাজানো হয়নি, নির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ অনুযায়ী এই মৌলগুলিকে পর্যায় সারণীতে সাজানো হয়েছে। কালক্রমে বিভিন্ন বিজ্ঞানী 1817 খ্রিস্টাব্দে জন ডোবেরেনার তিনি তার ত্রয়ী সূত্রের মাধ্যমে পর্যায় সারণী নিয়ে এসেছিলেন। পরবর্তীকালে বিজ্ঞানী সাকুতুয়া 1862 খ্রিস্টাব্দে টেলুরিক কুণ্ডলীর সূত্র এইভাবে এই সূত্রের নাম নিয়ে একটি পর্যায় সারণী নিয়ে আসেন। তার পরবর্তীকালে নিউল্যান্ডস 1865 খ্রিস্টাব্দে তিনি অষ্টক সূত্র হিসাবে পর্যায় সারণী নিয়ে আসেন। 1869 খ্রিস্টাব্দে মেন্ডেলিভ পর্যায় সারণী তৈরি করেন। তারপরে বিজ্ঞানী লোথার মেয়ার 1870 খ্রিস্টাব্দে পর্যায় সারণী আবার মডিফাইড করেন। তারপরে 1871 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মেন্ডেলিভ তিনি আবার পর্যায় সারণী মডিফাইড করেন। তো পরবর্তীকালে 1913 থেকে 1914 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মোজলের দ্বারা যে সূত্র আসে, যে পর্যায় সূত্র আসে, সেই পর্যায় সূত্র অনুযায়ী আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর এই পর্যায় টেবিলটি যে দেখতে পাচ্ছ সেটি আজকে আমাদের সামনে রয়েছে। এই সারণীর এই যে তিনটে প্রবণতা রয়েছে, পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, এই তিনটা প্রবণতা যদি আজকে জানতে পারো, তাহলে পর্যায় সারণীর অনেকগুলো বৈশিষ্ট্য, আরো যে বিভিন্ন মৌলের যে অনেক বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে খুবই ইজিলি আমরা জানতে পেরে যাব। কি কি? পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা আর হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে এই তিনটে প্রবণতা আমরা আজকে দেখব। প্রথম পয়েন্ট যদি আমি নিই, পারমাণবিক ব্যাসার্ধ। তো পারমাণবিক ব্যাসার্ধ কি বলছে দেখো, যে পারমাণবিক ব্যাসার্ধ বলছে এটাই যে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনের দূরত্ব, সর্ববহিস্থ কক্ষপথের দূরত্ব। সাপোজ ধরো তোমার কাছে রয়েছে লিথিয়াম, তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত দেওয়া আছে? 3। তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 3 হয়ে থাকে, তার ইলেকট্রন বিন্যাস কত হয়ে থাকে না, কে কক্ষে 2টি, এল কক্ষে 1টি। তাহলে লিথিয়াম যে মৌলটা রয়েছে, সেই লিথিয়াম মৌলের প্রথম যে কক্ষপথ, সেই প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন না, 2টো ইলেকট্রন। এটা হচ্ছে নিউক্লিয়াস, লিথিয়ামের নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন? 2টো। তারপরের কক্ষপথে কটা ইলেকট্রন? তারপরের কক্ষপথে ইলেকট্রন আছে 1টা। তারপরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে? কেবলমাত্র 1টা। এই নিউক্লিয়াস থেকে একদম সর্ববহিস্থ কক্ষপথের মধ্যবর্তী যে দূরত্ব, এটাকেই আমরা বলবো পারমাণবিক ব্যাসার্ধ। তো বাম থেকে ডান দিকে দেখো, লিথিয়ামের পরে কি আছে? বেরিয়াম। তো বেরিয়ামের ক্ষেত্রে কি হয়ে থাকে? বেরিয়ামের নিউক্লিয়াস। তো আমি বেরিয়াম দেখাই, দেখো এইদিকে দেখো বেরিয়াম। তো বেরিয়ামের ক্ষেত্রে কত হয়ে থাকে? পারমাণবিক সংখ্যা 4। তাহলে কে কক্ষে কত না, কে কক্ষে 2টি, এল কক্ষে হচ্ছে 2টি। তাহলে বেরিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম কক্ষ, কে কক্ষ, কটা ইলেকট্রন আছে? 1টা, 2টো। দ্বিতীয় কক্ষপথে কটা আছে? 2টো, 1টা, 2টো। ক্লিয়ার? দ্বিতীয় কক্ষপথে কটা আছে? 2টো আছে। ক্লিয়ার? আচ্ছা, তো বেরিয়ামের পরে আমি দেখো বোরন, দেখো বেরিয়ামের পরে বোরনের ক্ষেত্রে লক্ষ্য করো, বোরন একটা পর্যায় লক্ষ্য করবে, এগুলো হচ্ছে পর্যায়, এগুলো পর্যায়, একই পর্যায়, আর এগুলো হচ্ছে একই শ্রেণী, একটাই শ্রেণী। তো এরপরে দেখো বোরনের ক্ষেত্রে দেখো বোরনের নিউক্লিয়াস, তাহলে বোরনের ক্ষেত্রে কত?
না, বোরনের হচ্ছে পারমাণবিক সংখ্যা আছে 5, উপরে ছোট্ট করে লিখেছি। তাহলে কে কক্ষপথে কটা? দুটো। এল কক্ষপথে কটা? না তিনটা। এল কক্ষপথে কটা? তিনটা। তাহলে বোরনের ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম কক্ষ, একটু ভালো করে দেখাই, এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। দ্বিতীয় কক্ষপথে কটা আছে? তিনটে আছে। দ্বিতীয় কক্ষপথে কটা আছে? তিনটে আছে। আচ্ছা, তো এটা আমরা দেখলাম কি একটা পর্যায়ে দেখলাম। একটা শ্রেণীতে যদি দেখি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, একটা শ্রেণীতে, তাহলে এটা ছিল কি লিথিয়াম। এরপর আমরা কি দেখবো? সোডিয়াম। নিচে আমরা দেখতে চলেছি সোডিয়াম। তো পারমাণবিক ব্যাসার্ধ আমরা চেক করতে চলেছি। সোডিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত হয়? 11। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে কটা? দুটো। এল কক্ষে কক্ষে দুটো, এল কক্ষে কটা? 8টা। এম কক্ষে কটা? না একটা। এম কক্ষে কটা? একটা। তো সোডিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো, এই হচ্ছে আমাদের সোডিয়াম। তো সোডিয়ামের এটা হচ্ছে প্রথম কক্ষ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষ, এটা হচ্ছে তৃতীয় কক্ষ। হয়েছে? তাহলে সোডিয়ামের ক্ষেত্রে তৃতীয় কক্ষপথটা একটু ভালো করে আঁকা যাক। এটা হচ্ছে তৃতীয় কক্ষ। তাহলে সোডিয়ামের প্রথম কক্ষে কটা রয়েছে? দুটো, একটা, দুটো। দ্বিতীয় কক্ষে কটা রয়েছে? 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তৃতীয় কক্ষপথে কটা রয়েছে? কেবলমাত্র একটি রয়েছে। ক্লিয়ার? তো পারমাণবিক ব্যাসার্ধ আমরা চেক করব। তো তাহলে পারমাণবিক ব্যাসার্ধ আমরা কি দেখতে চলেছি? এইখানটা আমি নিচে লিখছি পারমাণবিক ব্যাসার্ধ। তো পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে কি না, পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের যে দূরত্ব, সেটাই হচ্ছে কি পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ। তো পারমাণবিক ব্যাসার্ধতে যদি আমরা একটা পর্যায়ে যাই, মানে একই পর্যায়ে, মানে এটা হচ্ছে 2 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়ে যদি আমরা দেখি কোন দিক থেকে কোন দিক? বাম দিক থেকে ডান দিক। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ আমরা কোন দিক থেকে কোন দিকে দেখছি? বাম থেকে ডান দিকে। তো বাম দিক থেকে ডান দিকে যদি আমরা দেখতে থাকি, তাহলে বাম থেকে ডান দিকে যদি আমরা দেখতে থাকি, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে কি হতে আছে? কম হতে আছে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে যদি আমরা দেখি, তাহলে কি দেখবো? ছোট হতে আছে। ব্যাসার্ধ কি হতে আছে? ছোট হতে আছে বা হ্রাস পেতে আছে। ভালো করে লিখতে থাকো, হ্রাস। বাম থেকে ডান দিকে গেলে কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। উপর থেকে নিচের দিকে যদি আসি, তাহলে উপর থেকে যদি আমি নিচের দিকে আসি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? উপর থেকে কোন দিকে? না নিচের দিকে। নিচের দিকে যদি আসি, তাহলে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে বাম থেকে ডান দিকে যতই যেতে আছি, ততই পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেতে আছে কেন? না ধীরে ধীরে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কি হতে আছে? বাড়তে আছে। তাহলে নিউক্লিয়াসের চার্জ কি হতে আছে? বাড়তে আছে। তো নিউক্লিয়াসের চার্জ যদি বাড়তে থাকে, সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রনটাকে কি করছে? আরো বেশি বলে আকর্ষিত করছে। আরো বেশি বলে আকর্ষিত করছে। এর থেকে এ আরো বেশি বলে আকর্ষিত করছে। তাহলে কক্ষপথটা কি হচ্ছে? নিউক্লিয়াসের কাছে আরো চলে আসছে। আরে এগুলো হচ্ছে, তো এটা হচ্ছে কি? নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, তাই না? তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে কক্ষপথ আরো কাছে চলে আসছে, সেহেতু কি হতে আছে? ছোট হতে আছে। উপর থেকে নিচের দিকে যতই নামতে থাকছি, উপর থেকে নিচের দিকে যতই আমরা নামতে থাকছি, ততই আমরা কি দেখতে পাচ্ছি? না, ততই আমরা দেখতে পাচ্ছি কক্ষপথে কি হচ্ছে? কক্ষপথ বাড়তে আছে। নিউক্লিয়াসের চার্জ কি হতে আছে? কমতে আছে। কক্ষপথ কি হতে আছে? বাড়তে আছে। নিউক্লিয়াসের চার্জ কমতে আছে। তাহলে কক্ষপথ যদি বাড়তে থাকে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি হতে আছে? বৃদ্ধি পেতে আছে। পারমাণবিক ব্যাসার্ধ কি হতে আছে? বৃদ্ধি পেতে আছে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে নিচের দিকে পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে বাড়তে থাকছে। এরপরে আমরা দেখতে পাচ্ছিলাম যে তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতার অর্থ কি? না তড়িৎ ঋণাত্মকতার অর্থ হচ্ছে, তো তড়িৎ ঋণাত্মকতাটা করার আগে একটু আয়নীকরণ শক্তিটা দেখে নাও। যে আয়নীকরণ শক্তি বলছে এটাই, যে পরমাণুর 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 কক্ষপথ থেকে পরমাণুর কক্ষপথ থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে আমরা কি বলবো? আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তি হচ্ছে একটা ইলেকট্রনকে অপসারণ করতে কি পরিমাণ শক্তি লাগবে। তাহলে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যদি আমরা দেখি, আমি লিখে নিই আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে দেখব বাম থেকে ডান দিকে কি পরিবর্তন করছে, আর উপর থেকে নিচের দিকে
কি পরিবর্তন ঘটছে। দেখো বাম থেকে ডান দিকে যতই যেতে আছি, দেখো নিউক্লিয়াসের চার্জ তো ধীরে ধীরে বাড়তে আছে, তাহলে সর্ববহিস্থ কক্ষপথের একটা ইলেকট্রনকে অপসারণ করতে বাম থেকে ডান দিকে যতই যেতে থাকবো, তো ইলেকট্রনগুলো ব্যাসার্ধ কম, তো ব্যাসার্ধ যত ছোট হতে থাকবে একটা ইলেকট্রনকে বার করতে আরো বেশি পরিমাণে শক্তির প্রয়োজন। আর ব্যাসার্ধ ছোট হতে আছে, কিন্তু উপর থেকে নিচের দিকে যতই যেতে আছো ব্যাসার্ধ তত বড় হতে আছে, তাই একটা ইলেকট্রনকে অপসারণ করতে তত কম পরিমাণে শক্তি লাগবে। তাহলে বাম থেকে যতই আমি ডান দিকে যাব, তাহলে ইলেকট্রনকে অপসারণ করতে আর বেশি পরিমাণে শক্তি লাগবে, কেন নিউক্লিয়াসের চার্জ ধীরে ধীরে বৃদ্ধি পেতে আছে। তাহলে বাম থেকে ডান দিকে গেলে তাহলে আয়নীকরণ শক্তি কি হবে, বৃদ্ধি পাবে। উপর থেকে নিচের দিকে যতই যেতে থাকবো কক্ষপথ কি হতে আছে, বাড়তে আছে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে আছে, তো একটা ইলেকট্রনকে রিমুভ করতে অপসারণ করতে কম পরিমাণে শক্তি লাগবে, তাহলে হ্রাস। তাহলে উপর থেকে নিচের দিকে আয়নীকরণ শক্তি কি হতে থাকে, হ্রাস পেতে থাকে। ক্লিয়ার। নেক্সট আমরা দেখবো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি বলছে, একটি পরমাণু অপর পরমাণুর ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা। তাহলে একটা পরমাণু অপর একটা পরমাণুর ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা। দুটো পরমাণু রয়েছে, তাহলে দুটো পরমাণুর মধ্যে এই পরমাণুটা এই পরমাণু ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা। তো লিথিয়াম পরমাণুর সাথে কোনো একটা আমি পরমাণু নিলাম, তাহলে এই পরমাণুটা লিথিয়ামের একটা ইলেকট্রনকে আকর্ষণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন বেরিলিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রনকে আকর্ষণ করতে সেই শক্তির প্রয়োজন না বেশি, কম প্রয়োজন না তার বেশি প্রয়োজন, কোনটা হবে? দেখো লিথিয়ামের একটা ইলেকট্রনকে যখন আকর্ষণ করবে তখন তার পারমাণবিক ব্যাসার্ধ লক্ষ্য করো আর এর পারমাণবিক ব্যাসার্ধ তুমি লক্ষ্য করো, তো দুটো পারমাণবিক ব্যাসার্ধ তুমি লক্ষ্য করো। দেখো এর ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ বড় হওয়ার জন্য এর ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা যতটা লাগবে, এর পারমাণবিক ব্যাসার্ধ কম হওয়ার জন্য ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা আরো বেশি লাগবে। এর ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ আরো কম, তাহলে ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা এর ক্ষেত্রে আরো বেশি লাগবে। তাহলে বাম থেকে ডান দিকে যতই যেতে আছে ইলেকট্রনের আকর্ষণ করার ক্ষমতা ওই পরমাণুটার এই পরমাণুর একটা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা আরো বাড়াতে হবে, কেন? পারমাণবিক ব্যাসার্ধ ছোট হতে আছে। তাহলে বাম থেকে ডান দিকে যতই যেতে থাকবো তড়িৎ ঋণাত্মকতা ততই বৃদ্ধি পাবে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি দেখবো, তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এই প্রবণতাটা আমরা কি দেখবো, এক বাম থেকে ডান দিকে যতই আমরা যেতে থাকবো ততই কি হতে আছে না বৃদ্ধি পেতে আছে। আর উপর থেকে নিচের দিকে আমরা কি দেখবো, উপর থেকে নিচে দিকে আমরা কি দেখবো না পারমাণবিক ব্যাসার্ধ এর রেসপেক্টে এর পারমাণবিক ব্যাসার্ধ বেশি। তাহলে ওই পরমাণুটা এই পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করছিল, এর ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনকে আরো বেশি বলে আকর্ষণ করবে না কম বলে আকর্ষণ করবে, না আরো কম বলে আকর্ষণ করবে, কেন না পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে গেছে। তাহলে নিউক্লিয়াস সর্ববহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনকে ততটা বেশি আকর্ষণ বল দ্বারা আকর্ষিত করছে না, যার ফলে এই ইলেকট্রনটাকে আকর্ষণ করার ক্ষমতা তার ক্ষেত্রে কি হবে, কমে যাবে। তাহলে উপর থেকে নিচের দিকে যতই যেতে থাকবো তড়িৎ ঋণাত্মকতা তত কি হবে, হ্রাস পেতে যাবে। আকর্ষণ করার ক্ষমতাটাকেই আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা। কোনো একটা নির্দিষ্ট পরমাণু এই পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনকে আকর্ষণ করলো, এই পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনকে আকর্ষণ করলো, এই পরমাণু সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনকে আকর্ষণ করতে যে পরিমাণ বলের প্রয়োজন এই পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনকে আকর্ষণ করতে তার থেকে কম পরিমাণ আকর্ষণ বলের প্রয়োজন। ক্লিয়ার? কেন? এর ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে উপর থেকে যতই নিচের দিকে যেতে থাকবো পারমাণবিক ব্যাসার্ধ আরো বাড়তে থাকবে, যতই বাড়তে থাকবে ততই তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পেতে থাকবে। সুতরাং পর্যায় সারণীতে আমরা প্রধানত তিনটে প্রবণতাই দেখতে পাই। এক হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, এক হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, দুই হচ্ছে আয়নীকরণ শক্তি, তিন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে থাকে, বাম থেকে ডান দিকে হ্রাস পায়, উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি কি হয়ে থাকে, বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায়, উপর থেকে নিচের দিকে হ্রাস পায়। আর তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বাম থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পায়। তাহলে আজকের ভিডিওতে আমরা এই তিনটে প্রবণতা সম্পর্কে অবগত হলাম এবং এই তিনটে প্রবণতা থেকে কোনো মৌলের আরো যে সকল প্রবণতা রয়েছে সেই প্রবণতাগুলির দ্বারা ওই মৌলগুলির রাসায়নিক ধর্মের কি পরিবর্তন করতে পারে তাও আমরা কিন্তু
খুব ইজিলি বলতে পারি এই পর্যায় সারণীর এই তিনটে প্রবণতা খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষায় এই তিনটি প্রবণতার মধ্যে দুটি প্রবণতা তো অবশ্যই দিয়ে থাকবে। তো আজকের ভিডিও যদি তোমাদের কাছে খুবই উপকৃত বলে মনে হয় তাহলে তোমরা প্লিজ একটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং 118টি মৌলের মধ্যে যে মৌলটি তোমাদের কাছে খুব পছন্দের সেই মৌলটি তোমরা কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের পছন্দের মৌল কোনটি। তো আজকের মতো এতটুকুই থাকলো। তো দেখা হবে পরের ভিডিওতে। তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করবে, আরো ভালো করে পড়বে এবং আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবে। বেস্ট অফ লাক। সবাই ভালোভাবে সুস্থ জীবনযাপন করবে।